বাংলাদেশের অর্থনীতি কি বড় ধাক্কার মুখে? একদিকে যখন আন্তর্জাতিক মুদ্রা তহবিল অর্থাৎ আইএমএফ এর ঋণ আটকে যেতে পারে, ঠিক তখনই সরকার খুঁজছে $৩৪৫ কোটি বিকল্প অর্থ। প্রশ্ন হচ্ছে, কেন আইএমএফ সন্তুষ্ট না? হঠাৎ এত ডলারের দরকার কেন? আর এই সংকটের শেষ কোথায়? ২০২৩ সালে শুরু হওয়া আইএমএফ কর্মসূচির আওতায় বাংলাদেশ ইতোমধ্যে পেয়েছে ৩ কিস্তিতে প্রায় $২৩১ কোটি, কিন্তু বাকি আছে আরও প্রায় $২৩৯ কোটি, যা এখন অনিশ্চয়তার মুখে। কারণ রাজস্ব আদায়ে ব্যর্থ, ব্যাংকিং খাতে সংস্কারের ধীরগতি আর কিছু গুরুত্বপূর্ণ নীতিগত অসঙ্গতি। আইএমএফ বলছে সংস্কার চাই, সরকার বলছে বাস্তবতা বুঝে সময় দিন। এর মধ্যেই নতুন চাপ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, জ্বালানি আমদানির খরচ হু হু করে বাড়ছে। ফলে সরকারের সামনে তৈরি হয়েছে অতিরিক্ত $৩০০ কোটি চাপ। অর্থাৎ একদিকে আইএমএফ এর ঋণ অনিশ্চিত আর অন্যদিকে বাড়তি খরচ সামাল দেওয়া। এই ডবল চাপ সামাল দিতে সরকার এখন ঝুঁকছে বিকল্প উৎসে। সরকার এখন একসাথে কয়েকটি দরজায় কড়া নাড়ছে। এর মধ্যে অন্যতম হলো বিশ্বব্যাংক, যাদের কাছে চাওয়া হয়েছে $৫০ কোটি। এর পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক অর্থাৎ এডিবির কাছে চাওয়া হয়েছে প্রায় $১০০ কোটি। এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কাছে $৭৫ কোটি চাওয়া হয়েছে। এছাড়া জাইকার সঙ্গে আলোচনা চলছে $১২০ কোটি চাওয়ার বিষয়ে। সব মিলিয়ে সরকারের টার্গেট $৩৪৫ কোটি বাজেট সহায়তা। এটা শুধু টাকার জোগাড় না, বরং এক ধরনের অর্থনৈতিক কৌশল। বিশ্লেষকরা বলছেন সরকার একদিকে আইএমএফ এর সঙ্গে সম্পর্ক রাখতে চায়, আবার অন্যদিকে বিকল্প উৎস খুলে রেখে চাপও তৈরি করছে। কারণ আইএমএফ থেকে সরে গেলে অন্য দাতা সংস্থাগুলো পিছিয়ে যেতে পারে। তাই এটা এক ধরনের কৌশলগত ভারসাম্য রক্ষা। অর্থনীতিবিদরা বলছেন বিদেশি ঋণ নেওয়ার কিছু সুবিধা আছে। এর মধ্যে অন্যতম হলো কম সুদ, দীর্ঘমেয়াদী পরিশোধ সুবিধা পাওয়া। এর ফলে রিজার্ভ শক্তিশালী রাখা যায়। কিন্তু ঝুঁকিও নিতান্ত কম নয়। একদিকে ঋণের বোঝা বাড়ছে, আর তার কারণে ভবিষ্যতে পরিশোধ চাপ বাড়বে। ফলে সংস্কার না হলে সংকট আরও গভীর হতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, যদি আইএমএফ পুরোপুরি পিছিয়ে যায়, তাহলে অর্থনীতিতে আস্থার সংকট তৈরি হতে পারে। জানতে চাইলে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা নজরুল হুদা জাতীয় অর্থনীতিকে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি ব্যয় বেড়ে যাওয়ায় সরকার বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহের চেষ্টা করবে। এটা স্বাভাবিক ও প্রত্যাশিত। এই অতিরিক্ত ব্যয় মেটাতে বৈদেশিক উৎস থেকে বাজেট সহায়তা নেওয়া অর্থনীতির জন্য ইতিবাচক। তিনি বলেন, সরকার যদি এই ঘাটতি পূরণের জন্য বিদেশি উৎসের পরিবর্তে দেশীয় উৎসের উপর নির্ভর করত, তাহলে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারত। সাবেক এই ডেপুটি গভর্নর ব্যাখ্যা করেন, বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যায়, যা বিনিয়োগকে বাধাগ্রস্ত করে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে টাকা ছাপানো হলে তা মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেয়। তার মতে এসব কারণে দাতা সংস্থা থেকে ঋণ গ্রহণই বর্তমান প্রেক্ষাপটে তুলনামূলকভাবে সবচেয়ে বাস্তবসম্মত ও ইতিবাচক বিকল্প। তবে তিনি সতর্ক করে বলেন, বিদেশি ঋণ গ্রহণের আগে পরিশোধ সক্ষমতার বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। কারণ ধারাবাহিকভাবে ঋণ গ্রহণের ফলে দেশের সামগ্রিক ঋণের বোঝা ক্রমেই বাড়ছে, যা ভবিষ্যতে ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। সব মিলিয়ে বাংলাদেশ এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে, যেখানে কিছু প্রশ্ন উঠে আসছে সামনে। এর মাঝে অন্যতম হলো, আইএমএফ এর শর্ত কি মানবে, নাকি সরকার বিকল্প পথে এগোবে? এসব প্রশ্নের উত্তর মিলিয়ে আগামী কয়েক মাসের মধ্যেই নির্ধারিত হবে দেশের অর্থনীতির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে। আপনার কি মনে হয়, এই সংকট সামাল দেওয়া যাবে, নাকি সামনে আসছে আরও বড় ধাক্কা?